সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মঙ্গলময় আছো এবং সুস্থ আছো। আমি রবীন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক, রসায়ন, মধ্যপাড়া গ্রানাইট ভ্যালি স্কুল এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বই থেকে আমাদের জীবন ও রসায়ন এর ব্লিচিং পাউডার সম্পর্কে আলোচনা করব। ব্লিচিং পাউডার এই পদার্থটি কি সবাই জানো এবং চেনো। এটি সাদা দানাদার পাউডার আকৃতি। এটি মূলত আমাদের বিভিন্ন পরিষ্কার জীবাণু ধ্বংস করতে ব্যবহার করা হয়। আমরা জানি টয়লেট, বেডশিট, কমোড ইত্যাদিতে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকি। তোমরা জানো বল পেন বা কালি বা অন্য কোনো রং যেগুলো সাবান দিয়ে পরিষ্কার করা দুঃসাধ্য, কষ্টকর, সেগুলো আমরা পরিষ্কার করতে ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকি। এই রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট অর্থাৎ CaOCl, যাকে আমরা বলে থাকি যে কে ছিল ও ছিল আমাদের ভাষায় কি, এর নাম হচ্ছে ব্লিচিং পাউডার। এটি মূলত আমাদের জীবাণু ধ্বংস করতে আমরা ইদানিং আমরা জানি করোনা ভাইরাস কালীন সময় আমরা ব্লিচিং পাউডার দিয়ে আমরা আমাদের যে দরজা, মেঝে ইত্যাদি পরিষ্কার করি। 20 লিটার পানিতে আমরা 1 চা চামচ ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে পারি। এখন এই ব্লিচিং পাউডার আমরা প্রস্তুত করব। ব্লিচিং পাউডার প্রস্তুতিতে আমরা কোটিং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে যখন প্রস্তুতিতে যাই, প্রস্তুতি কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মধ্য দিয়ে যখন আমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন গ্যাস চালনা করি, এই তাপমাত্রাটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন গ্যাস চালনা করে থাকি, তখন আমাদের ব্লিচিং পাউডার উৎপন্ন হয়ে থাকে এবং তার সঙ্গে আমাদের পানি উৎপন্ন হয়। এর নাম ব্লিচিং পাউডার। তাহলে আমাদের যদি বলে ব্লিচিং পাউডার প্রস্তুত করো, তখন আমরা বলবো যে কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে যখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ক্লোরিন গ্যাস চালনা করব, তাহলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। এখন যদি আমাদের প্রশ্ন দেয় ব্লিচ কি বা ব্লিচিং পাউডার কি, তখন আমরা বলবো ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইডকে আমরা ব্লিচ বা ব্লিচিং পাউডার বলে থাকি। তাহলে ব্লিচ এর আমরা সংক্ষেপে আমরা একে ব্লিচ বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতেছ। তারপরে এখন এই যে এই ব্লিচ বা ব্লিচিং পাউডার কিভাবে দাগ উঠায়, অর্থাৎ দাগ কিভাবে আমরা কাপড়ের দাগ উঠাই, তাহলে দাগ ওঠানোর কৌশল। তাহলে ব্লিচিং পাউডার দাগ ওঠানোর কৌশল যখন আমরা জানবো, মনে করো কোনো কাপড়ের মধ্যে যদি ব্লিচিং পাউডার দাগ লেগে থাকে, সেই কাপড়ের ভিতরে আমরা যখন ব্লিচিং পাউডার দেব, তার সঙ্গে আমরা পানি দেব, তাহলে আমরা কাপড়ে ব্লিচিং পাউডার এর সঙ্গে যখন পানি দেই, সঙ্গে সঙ্গে এই ব্লিচিং পাউডার পানির সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আমরা জানি ক্যালসিয়াম CaCl, আমরা জানি ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের নিচে ক্লোরিনের 1 এর নিচে আসে এবং এখানে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। এই Cl এর নাম হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে ক্যালসিয়াম ক্লোরাইড। মূলত আমাদের এই হাইপোক্লোরাস অ্যাসিডটি
টি পরবর্তীতে আমাদের দাগ ওঠাতে ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা দেখি সবাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো হাইপোক্লোরাসিক অ্যাসিড এটি আবার যখন বিক্রিয়া করবে তখন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এর নাম জাইমান অক্সিজেন। তোমরা প্রথম ক্লাসে দেখেছো আমাদের জাইমান অক্সিজেন ছিল, অর্থাৎ একে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রস্তুত করে থাকি। এটি মূলত সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন, একে আমরা বলি জাইমান অক্সিজেন। এখন এই জাইমান অক্সিজেনই মূলত আমাদের দাগ ওঠাতে মূল ভূমিকা পালন করবে। অর্থাৎ এই জাইমান অক্সিজেন এখন যদি আমাদের দাগযুক্ত অর্থাৎ রঙিন কাপড় বা দাগ যদি থাকে, আমরা দিলাম রঙিন কাপড় বা দাগযুক্ত কাপড়, এর সঙ্গে যখন আমরা জাইমান অক্সিজেন দেব, সঙ্গে সঙ্গে সেটি বর্ণহীন পদার্থ বা বর্ণহীন কাপড়ে পরিণত হবে। অর্থাৎ দেখা যায় আমাদের জাইমান অক্সিজেন কাপড়কে দাগমুক্ত করলো। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি দাগ ওঠানোর কৌশল যখন আমাদের লিখতে দিবে তখন বলবো আমরা যে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইডকে যখন আমরা পানির সঙ্গে কাপড়ে মিশ্রিত করব, প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে। উৎপন্ন হাইপোক্লোরাস অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেনে পরিণত হয়। উক্ত জাইমান অক্সিজেন কাপড়কে বা রঙিন দাগকে দাগমুক্ত করবে, এভাবে কাপড়ের দাগ ওঠাতে সাহায্য করবে। এখন যদি এই প্রশ্নই যদি হয় যে ব্লিচিং পাউডার কিভাবে আমাদের জীবাণু ধ্বংস করে, আমাদের দিতে পারে যে জীবাণু কিভাবে ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে বা জীবাণু মেরে ফেলে। তাহলে এই বিক্রিয়া আমরা দিব যে ব্লিচিং পাউডারের সঙ্গে যখন আমরা পানি দিব, ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে। উক্ত হাইপোক্লোরাস অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেনে পরিণত হবে এবং ওই যে জাইমান অক্সিজেন এটি মূলত জীবাণুর সঙ্গে বিক্রিয়া করবে। তখন জীবাণুর সঙ্গে যখন বিক্রিয়া করবে, এই জীবাণুর সঙ্গে বিক্রিয়া করার ফলে একে মৃত জীবাণুতে পরিণত করবে। মৃত জীবাণুতে পরিণত করবে। তাহলে এটি আমাদের মৃত জীবাণুতে পরিণত করে। তাহলে আমাদের এইভাবে ব্লিচিং পাউডার জীবাণু ধ্বংস করে। তাহলে আমরা ব্লিচিং পাউডারের দাগ ওঠানোর কৌশল কিভাবে জীবাণু ধ্বংস করে তা দেখলাম। এখন আমরা গ্লাস ক্লিনার সম্পর্কে আলোচনা করব। গ্লাস ক্লিনার এটি আমরা বুঝতেই পারছি যে গ্লাস পরিষ্কার, অর্থাৎ কখনো কখনো গ্লাস পরিষ্কার করার জন্য যে দ্রব্য ব্যবহার করা হয় বা যে পদার্থটি ব্যবহার করা হয় সেটি মূলত গ্লাস ক্লিনার। যে কাচের গায়ে যদি তেল চর্বি বা গ্রিজ লেগে থাকে, এগুলো ধুলাবালি পড়লে ময়লা তৈরি হয়, সেগুলো সহজে পরিষ্কার করা যায় না পানি জাতীয় পদার্থ দিয়ে, তখন আমাদের গ্লাস ক্লিনার ব্যবহার করতে হয়। এই গ্লাস ক্লিনারের মূল উপাদান মূলত অ্যামোনিয়া। একে আমরা বলে থাকি অ্যামোনিয়া। তাহলে গ্লাস ক্লিনারের মূল উপাদান আমাদের অ্যামোনিয়া। এখন আমরা এই অ্যামোনিয়া প্রস্তুতিটি দেখব, কিভাবে আমাদের এই অ্যামোনিয়া প্রস্তুত করা যায়। তাহলে অ্যামোনিয়া প্রস্তুতিতে আমরা দেখি যে এই অ্যামোনিয়া প্রস্তুত করা হয় মূলত অ্যামোনিয়াম কোনো লবণ এবং ক্ষারের বিক্রিয়ায়। অ্যামোনিয়ামের কোনো লবণ, অ্যামোনিয়াম লবণ প্লাস ক্ষার বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন করা যেতে পারে। তাহলে অ্যামোনিয়াম লবণ বলতে আমরা বুঝি যেমন অ্যামোনিয়াম এর সঙ্গে যদি ক্লোরিন যুক্ত হয় ক্লোরাইড, অর্থাৎ এর নাম অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি একটি লবণ হতে পারে। অ্যামোনিয়ার সঙ্গে যখন আমরা সালফেট যুক্ত করি, আমরা জানি সালফেটের যোজনী 2, এটি আমাদের অ্যামোনিয়াম সালফেট লবণ হতে পারে। অ্যামোনিয়ার সাথে যদি আমরা নাইট্রেট যুক্ত করি, এর যোজনী 1 এর যোজনী 1, অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট এটি লবণ হতে পারে। অর্থাৎ এদের সঙ্গে আমরা যদি ক্ষার বিক্রিয়া করি
তাহলে আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। তাহলে আমরা ক্ষার যে কোনো ক্ষার হতে পারে সেটি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, হতে পারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তা হতে পারে। তা আমরা যে কোনো এক নিলাম। আমরা প্রথমে ক্যালসিয়াম অক্সাইডকে নেই। ক্যালসিয়াম অক্সাইডকে যখন নেব, যখন কি আমরা তাপ দেব, এই তাপ চিহ্ন ডেল্টা, তাপ চিহ্ন যখনই তাপ দেব, আমাদের মনে রাখতে হবে কোনো যখন আমরা যৌগ বিক্রিয়া করবে, বিক্রিয়ার আগে যদি অ্যামোনিয়া থাকে তাহলে বিক্রিয়ার পরে অবশ্যই অ্যামোনিয়া উৎপন্ন করবে। তাহলে আমাদের বিক্রিয়ার পরে অ্যামোনিয়া উৎপন্ন করবে, অ্যামোনিয়া গ্যাস। ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে আর আমাদের পানি উৎপন্ন করবে। তাহলে এর নাম অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করে। আমরা যদি আরো বিক্রিয়া দেখি, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাপ দিয়ে সেম বিক্রিয়া, অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে। তাহলে আমরা দেখলাম এটি মূলত আমাদের এই প্রস্তুতিটি আমাদের মূলত পরীক্ষাগার প্রস্তুতি। আমাদের প্রস্তুতি দুই ধরনের হতে পারে, একটি পরীক্ষাগার প্রস্তুতি হতে পারে, একটি শিল্প কারখানায় প্রস্তুতি হতে পারে। আমরা পরীক্ষাগার প্রস্তুতি বলতে আমরা যে ল্যাবরেটরির কথা বলছি, আর শিল্প কারখানা বলতে আমরা ইন্ডাস্ট্রিতে যে পরীক্ষাটা করাই। তাহলে এটি আমাদের পরীক্ষাগার প্রস্তুতি। এর আরেকটা আমাদের শিল্প কারখানায় প্রস্তুতি আছে, সেটি আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন শিল্প কারখানার প্রস্তুতিটা দেখব। শিল্প কারখানার মধ্যে আমরা জানি নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস মিশ্রিত হয়ে এখানে আয়রন প্রবাহের উপস্থিতিতে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার তাপে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা হাইড্রোজেন এবং নাইট্রোজেনকে বিক্রিয়া করাই দেই, তখনই তারা অ্যামোনিয়া উৎপন্ন করে এবং এখানে ডেল্টা এস তাপ উৎপন্ন করে -92 কিলো জুল। এটি তাপ উৎপত্তি বিক্রিয়া। এখন এখানে আমাদের যে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় আর অত্যানুকূল চাপ, অত্যানুকূল তাপমাত্রা। আমরা জানি কোনো বিক্রিয়ার যে তাপমাত্রা প্রযোজ্য সেই তাপমাত্রাটাই সেই বিক্রিয়ার অত্যানুকূল তাপমাত্রা বলা হয়। এখন এই বিক্রিয়াকে যদি আমরা সমতা করি, এখানে নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন একটা, তাহলে এখানে আমরা একটু 1 2 দিব। তাহলে এখানে হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন 3 2 6টা। তাহলে এর সামনে যদি আমরা 3 দেই তাহলে হাইড্রোজেন আমাদের 6 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বলতে পারি 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এটি আমাদের এমসিকিউ এর মধ্যে আসে যে শিল্পক্ষেত্রে যে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত। তাহলে আমরা নাইট্রোজেন হাইড্রোজেনের অনুপাত যদি বলে তখন বলতে 1:3। যদি এমসিকিউটার মধ্যে একটু ঘুরে দেয় যে হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাসের অনুপাত কত, তখন আমাদের 3:1 বলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী পার্ট আমরা যাব কৃষি এবং শিল্প ক্ষেত্রে আমাদের রসায়ন যে অংশটুকু আছে, কৃষি এবং শিল্প ক্ষেত্রে। তাহলে আমরা জানি আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমরা কৃষির উপরে নির্ভরশীল। আর আমাদের অধ্যায়টির নামে হচ্ছে আমাদের জীবনের রসায়ন। এই অধ্যায়টি মূলত রসায়নের প্রতিটি, আমরা সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত অবধি প্রতিটি কাজে রসায়নের কোনো না কোনো যৌগ আমরা ব্যবহার করে থাকি। এখন আমাদের কৃষিক্ষেত্রে যখনই রসায়ন আসে তখন আমরা কিন্তু সারে, কৃষিতে আমরা যে সারগুলো ব্যবহার করি, যেমন আমরা অ্যামোনিয়াম থেকে আমরা ইউরিয়া সারের কথা যদি চিন্তা করি, অ্যামোনিয়াম সালফেট সারের কথা চিন্তা করি, ফসফেট সারের কথা যদি চিন্তা করি, এগুলো কিন্তু আমাদের রসায়নের কোনো না কোনো যৌগ থেকে এসেছে। আমরা যদি এখন চিন্তা করি প্রথমে ইউরিয়া মূল্যবান পদার্থ, এটি আমাদের একটু আগে আমরা বললাম অ্যামোনিয়া গ্যাস। এটি মূলত অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাই অক্সাইডের মিশ্রণের ফলে এটি উৎপন্ন হয়। তাহলে আমরা ইউরিয়া
দেখব। আমরা কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া গ্যাসকে যখন আমরা 130 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করাবো, তখন প্রথমে আমাদের উৎপন্ন করবে NH2CO NH4। এটির নাম অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেটকে যদি আবার আমরা এটি ভেঙে যায়, এই অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে যখন যাবে NH4, এটি ভেঙে যায়, ভেঙে গিয়ে আমাদের ইউরিয়াতে পরিণত হয়। NH2CO NH2, এটি হলো তো আমাদের ইউরিয়া। তাহলে অ্যামোনিয়াম কার্বামেট আমরা বললাম যে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়াটা করানো যায়, প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করবে। উৎপন্ন অ্যামোনিয়াম কার্বামেটটি ভেঙে গিয়ে পরে ইউরিয়াতে পরিণত করবে। তাহলে এই ইউরিয়া মূলত আমাদের উদ্ভিদ গ্রহণ করে। এখন এটি গেল আমাদের প্রস্তুতি। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের উদ্ভিদ কিভাবে ইউরিয়া থেকে কি গ্রহণ করে মূলত? অর্থাৎ আমরা জানি ইউরিয়া থেকে বিভিন্ন ধরনের পলিমার তৈরি করা হয়, ইউরিয়া আমাদের উদ্ভিদে ব্যবহার করা হয়। উদ্ভিদ ইউরিয়া থেকে মূলত নাইট্রোজেন গ্রহণ করে, কিন্তু সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। তাহলে আমরা দেখব ইউরিয়া থেকে কিভাবে কি গ্রহণ করে থাকে। এখন আমাদের যে ইউরিয়া সার আছে, ইউরিয়া আমরা লিখব সঙ্গে NH2CO NH2। এটি মূলত আমরা যখন গাছে বা উদ্ভিদে প্রয়োগ করে থাকি, এটি মূলত ইউরিয়েজ নামক এক প্রকার এনজাইমের প্রভাবে, এনজাইমের নাম আমাদের মনে রাখতে হবে ইউরিয়েজ এনজাইম। এই ইউরিয়েজ এনজাইমের প্রভাবে এটি মূলত আমাদের বিয়োজিত হয় বা বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই যে অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়ন থেকেই মূলত এটি উন্নত উদ্ভিদ, অর্থাৎ ইউরিয়া থেকে যে অ্যামোনিয়াম আয়নটা পাই, এটি মূলত আমাদের উদ্ভিদ গ্রহণ করে এবং এখান থেকে সে উদ্ভিদ নাইট্রোজেন গাছে নিয়ে নেয় এবং উদ্ভিদ দেখা যায় এইভাবে উদ্ভিদ বড় হতে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তাহলে আমরা শিখলাম ব্লিচিং পাউডার কি, ব্লিচিং পাউডার প্রস্তুতি, ব্লিচিং পাউডার দাগ টানার কৌশল, জীবাণু ধ্বংস করার কৌশল। তারপরে আমরা আরও শিখলাম অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি এবং ইউরিয়া প্রস্তুতি। এখন অ্যামোনিয়াম সালফেট প্রস্তুতির মাধ্যমে আমরা আজকে পড়াটা শেষ করব। অ্যামোনিয়াম সালফেট প্রস্তুতিতে যাই আমরা। অ্যামোনিয়াম সালফেট, এখন অ্যামোনিয়াম সালফেটে আমরা জানলাম অ্যামোনিয়া, এর সঙ্গে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই দেই, তাহলে আমাদের উৎপন্ন করবে অ্যামোনিয়াম সালফেট, NH4SO2 সালফেট SO4, এর দুই যোজনী এর নিচে যাবে, এটির নাম অ্যামোনিয়াম সালফেট। এটি মূলত আমাদের কখনো যদি ক্ষারকের, এটি অ্যামোনিয়াম সালফেট ক্ষারকের সাথে বিক্রিয়া করে মাটিতে ক্ষারকের পরিমাণ যদি বেড়ে যায়, অ্যামোনিয়াম সালফেট আমরা প্রয়োগ করি, এটি পরিমাণ কমানো হয়। এটি আমাদের উদ্ভিদের অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। উদ্ভিদ এখান থেকে নাইট্রোজেন এবং সালফার, উদ্ভিদ এই অ্যামোনিয়াম সালফেট থেকে নাইট্রোজেন ও সালফার গ্রহণ করে থাকে। তাহলে আমরা দেখলাম আমাদের জীবনের রসায়নে, আমাদের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে প্রতিটি কাজেই আমাদের রসায়নের ভূমিকা আছে। শিল্পক্ষেত্রে আমরা রসায়ন দেখলাম, কৃষিক্ষেত্রে রসায়ন দেখলাম, আমরা গৃহস্থলীতে রসায়ন দেখলাম। তাহলে সবাই বাসা করা রাখা ব্লিচ কি প্রস্তুতি, ব্লিচের দাগ টানার কৌশল,
দাগ ওঠানোর কৌশল আর একই রকম। দাগ ওঠানোর কৌশলটা আর আমাদের যে বললাম আমরা জীবাণুনাশক ধ্বংসের কৌশল একই রকম। তারপরে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করব। এগুলো সবাই বাসায় বেশি করে লিখতে হবে। আমাদের রসায়নের অংশগুলো মূলত যখনই আমরা লিখব তখনই আমার যত বেশি লিখব তত বেশি প্র্যাকটিস হবে এবং আমাদের এগুলো দীর্ঘস্থায়ী হবে। এই করোনা পরিস্থিতিতে তোমরা অনেকটা সময় বাসায় থাকতে পারছো, তোমাদের এখন তোমরা যদি বাসায় গিয়ে এগুলো বেশি করে সময় দাও, বেশি করে লেখো, তাহলে অনেক অনেক ভালো করবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সবার জন্য শুভকামনা রইল।